নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে বনফুলের লেখা দুটো হাস্যকৌতুক ভরা ছোট ছোট দুটো গল্প। যে গল্পটার প্রথম গল্পের নাম বিদ্যাসাগর। আশা করি শ্রোতাদের সকলের ভালো লাগবে। বিদায় রবিবার প্রাক্কালে বিনীত নমস্কার করে ভদ্রলোক বলে গেল, ওই মোড়টায় ডিসপেন্সারি খুলেছি, মাস্টারমশাই দয়া করে যাবেন মাঝে মাঝে। আচ্ছা। স্মৃতিপটে কয়েকটা ছবি তখন ভেসে উঠছে, খুব পুরনো ছবি। তখন টিউশন করতাম, উপর্যুপরি কয়েকবার বিএ ফেল করার দরুন হোক অথবা শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দের সাক্ষাৎ লাভের ফলেই হোক, তখন ধর্মে মতি হয়েছিল। স্বামী চিন্ময়ানন্দের পদপ্রান্তে বসে হিন্দু ধর্মের অনেক নিগূঢ় তথ্য শ্রবণ করতাম। বুঝতাম, কর্মজগতে যাই হোক, ধর্মজগতে হিন্দুরা অপরাজেয়। দিনের পর দিন স্বামীজি যে সকল তথ্যপূর্ণ বক্তৃতা আমাকে শোনাতেন, সেগুলো এই গল্পের পক্ষে অবান্তর। যেটুকু প্রাসঙ্গিক তাই শুনুন। একদিন তিনি জন্মান্তর রহস্য প্রসঙ্গে সারগর্ভ আলোচনা করছেন। এইরকম কৌতূহল উদ্দীপক আলোচনা আমি ইতিপূর্বে কখনো শুনিনি। সে এক আশ্চর্য ব্যাপার। অত্যন্ত আড়ষ্ট হয়ে পড়লাম। স্বামীজির বক্তৃতা শেষ হলে তাকে ধরলাম, এই জন্মান্তর রহস্য উদ্ঘাটনের পন্থা আমাকে বলে দিতে হবে। প্রথমটায় তিনি আপত্তি করলেন, কিন্তু আমিও ছাড়লাম না। শেষে তাকে বলতেই হলো। তার উপদেশ অনুসারে মুদিত নেত্রে নানাবিধ যৌগিক প্রক্রিয়া শুরু করে দিলাম। জন্মান্তর রহস্য উদ্ঘাটন করতেই হবে। ছাত্রের পড়া নিচ্ছিলাম। সাধু শব্দের চতুর্থের বহু বচনে কি হবে বলতে পারল না। মুনি শব্দের দ্বিতীয়ার দ্বিবচনে কি হবে, ছাত্র সেটাও পারল না। নর শব্দের দ্বিতীয়ার এক বচনে কি হবে। অনেকক্ষণ মাথা চুলকে চুলকে একটা উত্তর দিল। সেটা ভুল উত্তর। ঠাস করে একটা চড় মেরে উপক্রমখানা ছুঁড়ে ফেলে দিলাম। এরকম প্রত্যহ। হঠাৎ বাসনা হলো, আচ্ছা, ছোকরা পূর্বজন্মে কি ছিল একবার তো দেখলে হয়। আমার বিশ্বাস হয় ও গাধা আর নয় গরু ছিল। স্বামীজির সেই প্রদর্শিত প্রক্রিয়া অনুসরণ করে এই কৌতূহল নিবৃত্ত করা তো খুবই সহজ। সেদিন গভীর নিশীথে যোগাসনে উপবেশন করে মুদিত নত্রের সম্মুখে রুদ্রশ্বাসে আমার ছাত্রের ওই পূর্বজন্মের মূর্তি নিরীক্ষণ করে আমি তো চমকে উঠলাম। এ কি, এ যে বিদ্যাসাগর, প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর, স্বয়ং উপক্রমণিকা জনক, জন্মান্তর রহস্যের ফেরে পড়ে নর শব্দের রূপ বলতে পারছে না। আশ্চর্য ব্যাপার। স্তম্ভিত হয়ে গেলাম। পরদিনও ছাত্র শব্দরূপের এক বর্ণ নির্ভুলভাবে বলতে পারল না, কিন্তু তাকে আমার আর শাসন করতে প্রবৃত্তি হলো না। ইচ্ছা হলো প্রণাম করি, অশ্রু জলে তার চরণ দুখানা ধুইয়ে দিই। বিদ্যাসাগরের এই দশা। যতদিন তাকে পড়িয়েছিলাম শাসন করতে পারিনি, সম্ভ্রম করেই চলতাম। ফলে সে 4th ক্লাস থেকে কিছুতেই প্রমোশন পেল না। আমার চাকরিটাও গেল। ভাগ্যক্রমে অন্যত্র একটা কেরানিগিরি
আমার জুটে গেল, আর চলেও গেলাম। এর বছর 5 পরে আমার নতুন কর্মস্থলে বিদ্যাসাগরের সঙ্গে আবার দেখা। সব কথা শুনলাম। পড়াশুনো ছেড়ে দিয়ে দিন কতক সে শখের থিয়েটারে মেতেছিল। স্ত্রী চরিত্র নাকি সে উত্তম অভিনয় করত, মেডেলও পেয়েছে। সম্প্রতি কিন্তু সে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। আমি যদি অনুগ্রহ করে তার কোম্পানিতে একটা, আমার চোখে জল এলো। সাধ্যাতীত হলেও কিছু ইন্স্যুর করলাম, তাকে ইন্স্যুর করলাম। আবার আজ সে এসেছিল। চেহারাটাই বেশ ভদ্র, একটা ভারিক্ষী গোছের হয়েছে। বলল ইন্স্যুরেন্সের দালালি করে সে কিছুই সুবিধা করতে পারেনি, সেই জন্য প্রাইভেট হোমিওপ্যাথি পড়ে সে ডাক্তার হয়েছে, আর এই শহরেই প্র্যাকটিস করবে সে মনস্থ করেছে। আমি যেন তার পৃষ্ঠপোষকতা করি। আমি যথাসাধ্য করব, প্রতিশ্রুতিও দিলাম। নিষ্প্রয়োজন বোধে 2টো খবর তাকে আমি কিন্তু দিলাম না। সেই খবর দুটো হচ্ছে, একটা হচ্ছে যে সেই স্বামী ওই চিন্ময়ানন্দ চোরের অপরাধে জেল খাটছে, আর আমি খ্রিস্টান হয়ে গেছি। বনফুলের দ্বিতীয় গল্প নাম হচ্ছে পাঠকের মৃত্যু। প্রায় 10 বছর আগেকার কথা। আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি। ঠিক আমার পাশেই আরেকজন বসেছিল। তার হাতে একখানা বই ছিল, বেশ মোটা একটা উপন্যাস। আলাপ পরিচয় হলে জানতে পারলাম যে ভদ্রলোক ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা নাকি করতে হবে। আমার ট্রেনটা 1.5 ঘন্টা দেরি ছিল। আমরা দুজনেই বাঙালি, সুতরাং 5 মিনিট পরেই তাকে যে প্রশ্নটা আমি করলাম সেটা এই যে, আপনার বইখানা কি একবার দেখতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ, দেখুন না। এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করেছিলাম, এবং অবিলম্বে বইখানা দখল করেও বসলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বীপ্রহর। আসানসোল স্টেশনের টিনের ছাদ সমস্ত কিন্তু তলিয়ে গেল। উপন্যাসটা অদ্ভুত। বইয়ের মালিক ভদ্রলোক আর নয়নে একবার আমার পেনে তাকিয়ে একটা ভ্রু কঞ্চিত করলেন এবং একটা টাইম টেবিল বার করে তাতে মনোনিবেশ করলেন। আমি তো এদিকে রুদ্ধশ্বাসে পড়ে চলেছি। চমৎকার বই। বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে আর পড়িনি। একেবারে যেন জুতাইয়া দিচ্ছে। 2 ঘন্টা পরে বইয়ের মালিক ভদ্রলোক টাইম টেবিলটা বারবার উল্টিয়ে পাল্টিয়ে অবশেষে আমার দিকে চেয়ে বললেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নেই, এইবার, বলে একটু গলা খাঁকারি দিলেন। আমি তখন তো তন্ময়। চকিতে একবার হাত ঘড়িটার দিকে চেয়ে নিলাম। এখনো তো ঘন্টাখানেক সময় আছে। বই কিন্তু অর্ধেকের উপর বাকি। বাক্য ব্যয় করে সময় নষ্ট করলাম না। গোগ্রাসে সেই বই যেন আমি গিলতে লাগলাম। অদ্ভুত বই। বাকি ঘন্টাটা কোথা দিয়ে যেন উড়ে চলে গেল। আমার ট্রেনেরও ঘন্টা পড়ল। আমার এদিকে তখন রোগ চড়ে গেছে। বললাম, নেক্সট ট্রেনে যাব। বই শেষ না করে উঠছি না। বইয়ের মালিক ভদ্রলোক একটু কেশে নির্বাক হয়ে রইলেন। ট্রেন তো চলে গেল। আমি বই পড়তে লাগলাম। শেষ কিন্তু করতে পারিনি, কারণ শেষের দিকে
অনেকগুলো পাতা ছিল না। বইয়ের মালিককে বললাম, শেষের দিকে এতগুলো পাতা নেই, আগে বলেননি কেন? ছি। এর উত্তরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চেয়ে রইলেন। দেখলাম তার রগের শিরাগুলো বেশ স্ফীত হয়ে উঠছে। এরপর প্রায় 10 বছর পর ওই বইখানা আরেকবার আমার হস্তগত হয়েছিল। আমার ভাগিনের শ্বশুরালয়, তাকে পৌঁছতে গেছিলাম। সেদিনই ফিরে আসার কথা, কিন্তু বইখানার লোভে থেকে গেলাম। সুযোগ মতো বইখানা সংগ্রহ করে আবার সাগ্রহে পড়া শুরু করে গেল। খাপছাড়াভাবে শেষটুকু না পড়ে গোড়ার থেকেই আবার জমিয়ে পড়ব ঠিক করলাম। কয়েক পাতা পড়তেই কেমন যেন একটা আমার খটকা লাগলো। উল্টিয়ে দেখলাম, হ্যাঁ, এ তো সেই বই। আবার কয়েক পাতা এগোলাম, না, কেমন যেন একটা গোলমাল ঠেকছে। তবুও পড়তেই লাগলাম। না, আর তো চলে না। এ কি সেই বই যেটা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বীপ্রহরে ঊর্ধ্বশ্বাসে তন্ময় হয়ে পড়েছিলাম? এমন রাবিশ মানুষের লেখে? এ শেষ করা তো অসম্ভব। 10 বছর আগের সেই উৎসুক পাঠক কবে মারা গিয়েছিল টেরও পাইনি। এবারেও কিন্তু বই আমার শেষ হলো না। তাই সুন্দর হাসির গল্প দুটো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনো আমায় সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। আর যে বন্ধুরা আমারকে পথ চলতে আমার পাশে আছো, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।